হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমরা জানো যে আমরা এসএসসি এমটিএস এর জন্য 2024 এর প্রশ্নপত্রগুলো আলোচনা করছি। তো সেই আলোচনার মাঝে তোমাদেরকে আমি 2025 এর গুরুত্বপূর্ণ নিয়োগ, যে সকল ইম্পর্টেন্ট নিয়োগগুলো রয়েছে সেগুলো নিয়ে একটা ক্লাস দিয়েছি। তার পাশে তোমাদেরকে দেওয়া হয়েছে ইতিহাস। ইতিহাস থেকে একটা ক্লাস দেওয়া হয়েছে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আজকে আমরা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ভারতের ভূগোল। ভূগোল নিয়ে একটা খুবই ইম্পর্ট্যান্ট ক্লাস। আজকের কোশ্চেনগুলো কিন্তু খুবই স্ট্যান্ডার্ড কোশ্চেন রয়েছে, যে কোশ্চেনগুলো তোমাদের এমটিএসের পাশাপাশি আরআরবি, এনটিপিসি এক্সাম এবং সেই সঙ্গে এসএসসি সকল এক্সামের জন্য ইম্পর্ট্যান্ট। কেন এই কোশ্চেনগুলো রিসেন্ট এনটিপিসি এবং এসএসসির যে এক্সামগুলো হয়েছে 2025 সালে, 2025-এ যে এক্সামগুলো হয়েছে এসএসসি এবং আরআরবি, এনটিপিসি হয়ে গেল 2025-এ, তো সেই সকল কোশ্চেনগুলো নিয়ে আসা হয়েছে। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু আমরা আজকে একদম বিস্তারিতভাবে আলোচনা করব। প্রত্যেকটা কোশ্চেন মানে কোশ্চেন রিলেটেড, আর যে সকল কোশ্চেন আসুক না কেন সেগুলোর অ্যান্সার তোমরা খুব সহজেই করে দিতে পারবে। আজকে ক্লাসটা এমনই রয়েছে। আজকে ক্লাসটা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখো, প্রত্যেকটা কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একদম স্ট্যান্ডার্ড কোশ্চেন রয়েছে। তো ফার্স্ট কোশ্চেন যেটা রয়েছে দেখো, ভারতের উত্তর সমভূমির পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত মোট দৈর্ঘ্য আনুমানিক ড্যাশ কিলোমিটার। ভারতের উত্তর সমভূমির পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত মোট দৈর্ঘ্য আনুমানিক কত কিলোমিটার? না, সঠিক অ্যান্সার হবে 2400 কিলোমিটার। 2400 কিলোমিটার। এখান থেকে দেখে নাও, এই সমভূমি পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার এবং পশ্চিমবঙ্গের মতো প্রধান ভারতীয় রাজ্যগুলিতে বিস্তৃত। এর সঙ্গে সিন্ধু, গঙ্গা এবং ব্রহ্মপুত্র নদী ব্যবস্থা দ্বারা বাহিত পলি জমার ফলে সমভূমি গঠিত হয়েছে, যা এগুলিকে বিশ্বের অন্যতম উর্বর অঞ্চলে পরিণত করেছে। তাহলে নদীগুলো মনে রাখো, সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র। আর রাজ্যগুলো মনে রাখো, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ। এই সকল রাজ্যগুলোর মধ্যে এই যে সমভূমি, ভারতের উত্তর সমভূমি, যেটা পশ্চিম থেকে পূর্ব দিকে। তারপরে দেখো 2 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোন পর্বতমালার মধ্যে ভ্যালি অফ ফ্লাওয়ার্স, ফুলের উপত্যকা জাতীয় উদ্যান অবস্থিত? ভ্যালি অফ ফ্লাওয়ার্স, এই যে জাতীয় উদ্যান, এটা কোন পর্বতমালার মধ্যে অবস্থিত? সঠিক অ্যান্সার অপশন নাম্বার ডি, পশ্চিম হিমালয়। পশ্চিম হিমালয় পর্বতমালার মধ্যে অবস্থিত। ভ্যালি অফ ফ্লাওয়ার্স হলো উত্তরাখণ্ড রাজ্যের চামোলি জেলার একটি জাতীয় উদ্যান। রাজ্যটা মনে রাখো এবং তার জেলাটাও অবশ্যই মনে রাখো। এটি 1982 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এরপরে 3 নম্বর কোশ্চেন, থর মরুভূমি। থর মরুভূমিতে যে অর্ধ চন্দ্রাকৃতি বালিয়াড়ি পাওয়া যায় তাকে কি বলা হয়? থর মরুভূমিতে অর্ধ চন্দ্রাকৃতি বালিয়াড়ি পাওয়া যায়, তাকে কি বলা হয়? তাকে বলা হয় বারখান। বারখান বলা হয়। এখান থেকে কি কি জানবে? না হচ্ছে 5 ধরনের টোটাল বালিয়াড়ি শ্রেণী পরিলক্ষিত হয়েছে। সেই 5 ধরনের বালিয়াড়ি কী কী? না হচ্ছে প্যারাবোলিক, বারখান, অনুদৈর্ঘ্য, তির্যক আর হচ্ছে বালিসিট। এই 5টা। থর মরুভূমির ভূপ্রকৃতি প্যারাবোলিক ধরনের বালিয়াড়ি দ্বারা প্রভাবিত। থর মরুভূমির ভূপ্রকৃতিটা প্যারাবোলিক ধরনের বালিয়াড়ি দ্বারা প্রভাবিত। থর মরুভূমি গ্রেট ইন্ডিয়ান ডেসার্ট হিসাবে পরিচিত। গ্রেট ইন্ডিয়ান ডেসার্ট হিসেবে পরিচিত। এটি আরাবল্লী পাহাড়ের উত্তর পশ্চিমে অবস্থিত। লুনি নদী থর মরুভূমিকে দুই ভাগে অর্থাৎ মরুস্থলী ও বাগরে ভাগ করেছে। দুটো ভাগ করেছে লুনি নদী থর মরুভূমিকে। সেই দুটো ভাগ কী কী? মরুস্থলী ও বাগর। থর মরুভূমিতে স্থানান্তরিত বালি টিলা স্থানীয়ভাবে ধ্রিয়ান নামে পরিচিত। থর মরুভূমিতে স্থানান্তরিত বালির টিলা, যেটা স্থানীয়ভাবে কী নামে পরিচিত? ধ্রিয়ান নামে পরিচিত। দেখো, এই থর মরুভূমি বললাম যেহেতু, দেখো কোশ্চেনটা এসছে বালিয়াড়ি সম্পর্কে, তো এই থর মরু রিলেটেড যত সকল বালিয়াড়ি কোশ্চেন ছিল সবগুলো কিন্তু তোমাদেরকে আলোচনা করে দিলাম। তারপরে দেখো 4 নম্বর কোশ্চেন, শীতকালে ভারতের জলবায়ুকে প্রভাবিতকারী জেট স্ট্রিম সাধারণত কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়? শীতকালে ভারতের জলবায়ুকে প্রভাবিতকারী জেট স্ট্রিম, সেটা কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়? দক্ষিণ পশ্চিম থেকে উত্তর পূর্ব। দক্ষিণ পশ্চিম থেকে উত্তর পূর্বে প্রভাবিত হয়। তো জেট স্ট্রিম হলো ট্রপোস্ফিয়ারের উপরে স্তরে উচ্চতার পশ্চিমী বায়ুর সরু বেল্ট। ট্রপোস্ফিয়ারের উপরের স্তরে
বায়ুমণ্ডলে যেখানে তাপমাত্রা বড় পার্থক্য বিদ্যমান সেখানেই কিন্তু জেট স্ট্রিমটা তৈরি হয়। আর জেট স্ট্রিমে অস্থির গতিকে রসবি ওয়েভ বলা হয়। জেট স্ট্রিমের অস্থির গতিকে রসবি ওয়েভ বলা হয়, রসবি ওয়েভ। 5 নম্বর কোশ্চেন, লবণাক্ত ও ক্ষারাক্ত মাটির প্রধানত ভারতের কোন অঞ্চলে বেশি দেখা যায়? লবণাক্ত ও ক্ষারাক্ত মানে ক্ষারীয় আর কি মাটি প্রধানত ভারতের কোন অঞ্চলে বেশি দেখা যায়? এটা সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার বি, খরাপ্রবণ এলাকা। যে সকল খরাপ্রবণ এলাকাগুলো রয়েছে সেগুলোতে। 6 নম্বর কোশ্চেন, ভারতের নিম্নলিখিত কোন গাছ প্রজাতি পর্ণমোচী উদ্ভিদের উদাহরণ? তো পর্ণমোচী উদ্ভিদ এটা তোমরা বলতে পারবে দেখেই, সেটা কোনটা না, সেটা হচ্ছে শাল। শাল একটা পর্ণমোচী উদ্ভিদ। তো ক্রান্তীয় পর্ণমোচী অরণ্যগুলিকে বৃষ্টিপাতের ভিত্তিতে অধিক দু প্রকারের অরণ্যে শ্রেণীবদ্ধ করা হয়। একটা হচ্ছে ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী অরণ্য আর একটা হচ্ছে ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী অরণ্য, এই দুটো ভাগ রয়েছে। তো ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী অরণ্যটা দেখে নাও, যেটা পশ্চিম ঘাটের পূর্ব ঢালে উত্তর পূর্ব রাজ্য এবং ওড়িশায় হিমালয়ের পাদদেশে পাওয়া গেছে। তো এর যে প্রধান যে প্রজাতি যে উদ্ভিদগুলো সেগুলো হচ্ছে কী কী? সেগুন, শাল, সেসুম, আমলা, কুসুম, মহুয়া, চন্দন কাঠ ইত্যাদি এগুলো। আর ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী উপদ্বীপের বৃষ্টিবহুল অঞ্চলে এবং উত্তরপ্রদেশ ও বিহারের সমভূমিতে এটি বিদ্যমান। আর এর যে উদ্ভিদ প্রজাতিগুলো রয়েছে সেগুলো হচ্ছে খয়ের, তেন্ডু, পলাশ, অ্যাক্সেলউড, বেল, এগুলো সবই হচ্ছে ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী অরণ্যের প্রজাতি। তারপরে দেখো 7 নম্বর, 24 ডিগ্রি অক্ষাংশ ভারতের কোন রাজ্যের রাজধানীর সবচেয়ে কাছ দিয়ে অতিক্রম করে? 24 ডিগ্রি অক্ষাংশ ভারতের কোন রাজ্যের রাজধানীর সবচেয়ে কাছ দিয়ে অতিক্রম করে? এটা সঠিক অ্যান্সার হবে ভোপাল। ভোপালের কাছ দিয়ে অতিক্রম করেছে 24 ডিগ্রি অক্ষরেখা। ভোপাল শহরের সবচেয়ে কাছাকাছি অবস্থিত, যা হচ্ছে মধ্যপ্রদেশের রাজধানী। মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল, ভোপালের কাছ দিয়ে। এই অক্ষাংশের সবচেয়ে গুরুত্বপূর্ণ রেখাগুলি হলো, এক হচ্ছে নিরক্ষরেখা, বিষুব বা যেটাকে বিষুবরেখা বলা হয় 0 ডিগ্রি। তারপরে হচ্ছে কর্কটক্রান্তি রেখা 23.5 ডিগ্রি উত্তর, মকরক্রান্তি রেখা 23.5 ডিগ্রি দক্ষিণ, তারপরে হচ্ছে সুমেরু বৃত্ত যেটা 66.5 ডিগ্রি উত্তর, আর কুমেরু বৃত্ত 66.5 ডিগ্রি দক্ষিণ। তো এই হচ্ছে অক্ষাংশ। এই অক্ষাংশে যে রেখাগুলো রয়েছে সেই রেখাগুলো, এই কর্কটক্রান্তি রেখা ভারতের রাজস্থান, এটা কিন্তু এক্সামে আসে, কিন্তু এটা কিন্তু অনেকবার এসছে, মনে রাখো। কর্কটক্রান্তি রেখা ভারতের রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং মিজোরাম, এই 8টা রাজ্যের মধ্যে দিয়ে যায়। এখান থেকে যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে কর্কটক্রান্তি রেখা কোন রাজ্যের উপর দিয়ে যায়নি বলে 3টে অপশান এখান থেকে দিয়ে দিল আর একটা অপশান বাইরে থেকে দিবে, দিয়ে মোট সেখান থেকে তোমাদেরকে অ্যান্সার করতে হবে। তো তার জন্য কিন্তু এই 9টা নাম তো অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে, যেগুলোর উপর দিয়ে কিন্তু কর্কটক্রান্তি রেখা গিয়েছে। এরপরে দেখো 8 নম্বর কোশ্চেন, হিমালয়ের পূর্বতম বিস্তারে নিচের কোনটি অন্তর্ভুক্ত নয়? হিমালয়ের পূর্বতম বিস্তারে যেটা নয় সেটা হচ্ছে কোনটা না, সেটা হচ্ছে এই যে খাসিপার, এটা কিন্তু পূর্বতম বিস্তারে অন্তর্ভুক্ত নয়। তো পূর্বাঞ্চলে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে পাটকাই, নাগা, মণিপুর আর হচ্ছে মেজোপার, এই 4খানা রয়েছে। হিমালয়ের পূর্বতম সীমানা যেটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী চিহ্নিত করে। তারপরে 9 নম্বর কোশ্চেন, ভারতের কোন অঞ্চলে শোলা অরণ্যের জন্য পরিচিত? শোলা অরণ্য জন্য পরিচিত কোন অঞ্চল? পশ্চিমঘাট অঞ্চল। তো শোলা অরণ্য হলো পশ্চিমঘাটে প্রাপ্ত ক্রান্তীয় পার্বত্য অরণ্য। এই শোলা তৃণভূমি কম উচ্চতার গাছ বা তৃণভূমি নিয়ে গঠিত, যেটা 25 থেকে 30 ফুট হয়ে থাকে। 10 নম্বর কোশ্চেন, 8 ডিগ্রি থেকে 12 ডিগ্রি 13 মিনিট উত্তর অক্ষাংশ এবং 71 ডিগ্রি থেকে 78 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশের উপর মধ্যে কোন দ্বীপপুঞ্জ অবস্থিত? 71 থেকে 78 পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে কোন দ্বীপপুঞ্জ অবস্থিত? উত্তর হচ্ছে 8 ডিগ্রি থেকে 12, আর হচ্ছে পূর্বে হচ্ছে 71 থেকে 78। যেটা রয়েছে সেটা হচ্ছে কোনটা না, সেটা হচ্ছে লাক্ষাদ্বীপ। অপশান নাম্বার সি হয়ে যাবে সঠিক অ্যান্সার, লাক্ষাদ্বীপ। আর তোমরা যারা ক্লাসটাকে এখনও যারা লাইক করোনি, বলো ক্লাসটার কোশ্চেনগুলো কীরকম স্ট্যান্ডার্ড রয়েছে, ভালো লাগছে কি না? তো যদি ভালো লেগে থাকে
তাহলে অবশ্যই ক্লাসটা লাইক করো, লাইক করে পরবর্তী কোশ্চেনগুলো দেখো। আর যারা নতুন রয়েছো চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, তো এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস যদি পেতে চাও, আমরা কিন্তু পরবর্তীতে তোমাদের জন্য আমি বলেছি যে বুক অ্যান্ড অথার, বই এবং লেখক নিয়ে একটা ক্লাস নিয়ে আসবো, যেখানে কিন্তু 80+80-র বেশি কোশ্চেন থাকবে, একদম ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে, সেগুলো নিয়ে কিন্তু তোমাদের জন্য ক্লাস নিয়ে আসবো। তো তার জন্য তোমাদেরকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকতে হবে, ক্লাসটা রেগুলার দেখতে হবে, লাইক করতে হবে, তবেই তো আমরা পরবর্তী ক্লাসগুলো নিয়ে আসার একটা এনার্জি পাবো, নাকি বলো? আর টেলিগ্রামে যারা জয়েন করোনি, তো অবশ্যই টেলিগ্রামে জয়েন করে যাও, এখানে জব রিলেটেড এবং এক্সাম রিলেটেড সমস্ত কিছু আপডেট কিন্তু আমাদের এই টেলিগ্রামে পেয়ে যাবে। 11 নম্বর কোশ্চেনটা দেখো, সবরমতী নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? সবরমতী নদী, এটা উৎপত্তি হয়েছে আরাবল্লী পর্বত, রাজস্থানের আরাবল্লী পর্বত। এখান থেকে তোমাদের যেটা মনে রাখতে হবে, রাজস্থানের উদয়পুর জেলার কোর্দি তহসিলের আরাবল্লী পর্বত থেকে সবরমতী নদীর উৎপত্তি হয়েছে। এই সবরমতী নদী ডুঙ্গারপুর, পালি, সিরোহির মধ্যে দিয়ে প্রবাহিত হয় এবং গুজরাটের সবরকণ্ঠ জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে খাম্মাত উপসাগরে পতিত হয়েছে। কোথায় পতিত হয়েছে? খাম্মাত উপসাগর। আর সবরমতী নদীর উপনদীগুলি হলো ওয়াকাল, হাতমতি, মাজাম, আর হচ্ছে ওয়েত্রাক এবং সেই, এই যে নদীগুলো, এগুলো কিন্তু প্রত্যেকটা সবরমতীর নদীর উপনদী। এরপরে দেখো 12 নম্বর কোশ্চেন। আর তোমরা যারা আমাদের এমটিএস ব্যাচে অ্যাড হতে চাও, তোমরা দেখো ক্লাসের ডেসক্রিপশানে বা এই ক্লাসের নিচে দেখো, ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। আর ব্যাচে অ্যাড হতে গেলে তোমাদেরকে 199 টাকা পেড করতে হবে, মাত্র 199 টাকা তোমরা পেড করলে আমাদের যে টেলিগ্রাম প্রাইভেট গ্রুপ তৈরি করা রয়েছে শুধুমাত্র এসএসসি এমটিএস 2025-এর জন্য, তো সেই গ্রুপে অ্যাড হতে পারবে এবং এমটিএস রিলেটেড গুরুত্বপূর্ণ নোটস কিন্তু তোমরা পেয়ে যাবে। তো যদি কেউ নিতে চাও বা আমাদের পিডিএফগুলো কেউ নিতে চাও বা আমাদের এই ব্যাচে অ্যাড হতে চাও, তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, তো ওখানেই বলে দেওয়া হবে তোমরা কীভাবে পেমেন্টটা করবে, 199 টাকা পেমেন্ট করবে কীভাবে সেটা বলে দেবো। আর 12 নম্বর কোশ্চেন দেখো, ভারতের থর মরুভূমি আনুমানিক কত বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত? ভারতের থর মরুভূমি আনুমানিক কত বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত? সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার এ, 2 লক্ষ বর্গ কিলোমিটার, 2 লক্ষ। এখান থেকে তোমাদেরকে মনে রাখতে হবে থর মরুভূমি ভারতের উত্তর পশ্চিম অংশে 2 লক্ষ বর্গ কিলোমিটার বা 77,000 বর্গ মাইল জুড়ে বিস্তৃত। তো অবশ্যই অপশানে চেক করবে যে বর্গ কিলোমিটার না বর্গ মাইল। এটি ভারতের রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাব এবং গুজরাট রাজ্য এবং পাকিস্তানের দক্ষিণ পূর্ব অংশে সিন্ধু ও পাঞ্জাব প্রদেশে অবস্থিত। থর মরুভূমিটি রয়েছে রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাব, গুজরাট রাজ্য আর হচ্ছে এদিকে পাকিস্তানের দক্ষিণ পূর্ব অংশের যে সিন্ধু আর পাঞ্জাব প্রদেশ মধ্যে অবস্থিত রয়েছে। এরপরে চলে যাও 13 নম্বর কোশ্চেন। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি যমুনা নদীর উপনদী? যমুনার উপনদী কোনটা? না, সেটা হচ্ছে টন নদী, যেটা হচ্ছে যমুনা নদীর উপনদী। দেখো আমি এখানে তোমাদের লিস্ট দিয়ে দিয়েছি, বাকি যে অপশানে যেগুলো রয়েছে ওগুলো প্রত্যেকটা হচ্ছে গঙ্গা নদীর উপনদী। তো গঙ্গা নদীর উপনদী এবং যমুনা নদীর উপনদী এখানে দেখতেই পাচ্ছ প্রত্যেকটা, এখান থেকে দেখে নাও বা স্ক্রিনশট নিয়ে রেখে দাও। তারপরে দেখো 14 নম্বর কোশ্চেন কী রয়েছে, না হচ্ছে বৃহৎ ভারতীয় সমভূমির কোন অঞ্চলে উচ্চ আর্দ্রতা এবং জলাভূমি অবস্থা বিরাজ করে? বৃহৎ ভারতীয় সমভূমির কোন অঞ্চলে উচ্চ আর্দ্রতা এবং জলাভূমির অবস্থা বিরাজ করে? এটা সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার ডি, তরাই অঞ্চলে। ভারতের পশ্চিমতম জনবসতিপূর্ণ গ্রাম কোনটি? পশ্চিমতম জনবসতিপূর্ণ গ্রাম, সেটা হচ্ছে অপশান নাম্বার ডি, গুয়ারমোতা। তো গুয়ারমোতা হলো ভারতের পশ্চিমতম জনবসতিপূর্ণ গ্রাম, যেটা রয়েছে গুজরাটের কচ্ছ জেলায়। এটি ভৌগোলিকভাবে আরব সাগরের কাছে অবস্থিত এবং ভারত পাকিস্তান সীমান্তের কাছাকাছি এটা রয়েছে। ভারতের উত্তরতম বিন্দু, যেটা অবশ্যই মনে রাখতে হবে, এটা তো আমরা পশ্চিমতম দেখলাম,
তাহলে উত্তর, দক্ষিণ, পূর্ব এগুলোও আমাদেরকে মনে রাখতে হবে। উত্তরতম বিন্দু যেটা হচ্ছে সিয়াচেন হিমবাহের ইন্দিরা কোলের কাছে হিমালয়ের পূর্বে এই যে কারাকোরাম রেঞ্জে অবস্থিত, কারাকোরাম রেঞ্জ। আর পূর্ব দিকের বিন্দু হচ্ছে অরুণাচল প্রদেশের কিবুথি, আর গ্রেট নিকোবর দ্বীপের ইন্দিরা পয়েন্ট যেটা দক্ষিণের বিন্দু, ইন্দিরা পয়েন্ট যেটা দক্ষিণের বিন্দু। তাই উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম প্রত্যেকটা বিন্দুগুলো একটু দেখে নাও। তারপরে চলে যাও 16 নম্বরে। ভারতের 2001 সালের জনগণনা অনুযায়ী নিচের কোন শহরটি মিলিয়ন প্লাস শহর হিসেবে চিহ্নিত? 2001 সালের জনগণনা অনুযায়ী মিলিয়ন প্লাস শহর হিসেবে চিহ্নিত সেটা হচ্ছে লখনৌ। লখনৌ হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপরে দেখো গ্রেট হিমালয় পর্বতমালাকে আর কি নামে ডাকা হয়? গ্রেট হিমালয় পর্বতমালা যেটা অভ্যন্তরীণ হিমালয়, কি অভ্যন্তরীণ হিমালয় নামেও কিন্তু ডাকা হয়। তো গ্রেট হিমালয় যা কেবল হিমালয় নামেও পরিচিত, 5টা দেশ জুড়ে বিস্তৃত, ভুটান, ভারত, নেপাল, চীন আর হচ্ছে পাকিস্তান। গ্রেট হিমালয়ের মূল অংশ মূলত গ্রানাইট দিয়ে তৈরি, এটা কিন্তু থাকে এক্সামে আসে। কী দিয়ে তৈরি? গ্রানাইট। গ্রেট হিমালয় পর্বতমালা আনুমানিক দৈর্ঘ্য 2500 কিমি, যা কেন্দ্রীয় অক্ষীয় পর্বতমালা নামেও পরিচিত, কেন্দ্রীয় অক্ষীয় পর্বতমালা নামেও পরিচিত পূর্ব থেকে পশ্চিমে। আর অভ্যন্তরীণ হিমালয় যার গড় উচ্চতা 6000 মিটার, 6000 উচ্চতাটা হচ্ছে 6000 মিটার, দৈর্ঘ্যটা হচ্ছে 2500 কিলোমিটার। 18 নম্বর, ভারতের কোন পর্যায় ও বছরে স্থিতিশীল জনসংখ্যা বৃদ্ধির হার লক্ষ্য করা গিয়েছে? স্থিতিশীল জনসংখ্যা বৃদ্ধির হার লক্ষ্য করা গিয়েছে, সেটা কোন পর্যায়ে? না, সেটা হচ্ছে দ্বিতীয় যে পর্যায়টা যেটা ছিল 1921 থেকে 1951 সাল, ওই পর্যায়ে কিন্তু বৃদ্ধির হারটা কিন্তু বেশি লক্ষ্য করা গিয়েছিল। 19 নম্বর, ভারতের প্রতি টন কিমি এনার্জি ব্যবহারের সবচেয়ে কার্যকর পরিবহন ব্যবস্থা কোনটি? সবচেয়ে কার্যকর পরিবহন ব্যবস্থা, তো সেটা হচ্ছে অভ্যন্তরীণ জলপথ। তো ভারতে নদী ও খালের একটি বিশাল নেটওয়ার্ক রয়েছে যা অভ্যন্তরীণ জলপথ পরিবহনের জন্য ব্যবহৃত হয়, যেখানে জাতীয় জলপথ আইন 2016 অধীনে প্রধান জলপথগুলি মনোনীত করা হয়েছে। তো এই অভ্যন্তরীণ জলপথের কিছু সুবিধা রয়েছে যেগুলো আমাদের অবশ্যই জানা দরকার। তো কী কী রয়েছে? না হচ্ছে এক, সড়ক যানজট এবং বায়ু দূষণ হ্রাস করা, কম অপারেটিং খরচের কারণে এটি বাল্ক পণ্য পরিবহনের জন্য আদর্শ, আর টেকসই ও পরিবেশ বান্ধব লজিস্টিক্স সমাধান প্রচার করে। এই হচ্ছে তার অভ্যন্তরীণ জলপথের কিন্তু কিছু সুবিধা। 20 নম্বর কোশ্চেন, কোন দ্বীপকে স্বরাজ দ্বীপ নামেও পুনর্নামকরণ করা হয়েছে? স্বরাজ দ্বীপ নামে পুনর্নামকরণ করা হয়েছে, আগে কিন্তু ছিল না, সেটাকে নাম দেওয়া হয়েছে নতুন নাম। তো সেটা হচ্ছে ল্যাভলক দ্বীপ। ল্যাভলক দ্বীপকে স্বরাজ দ্বীপ নামে পুনর্নামকরণ করা হয়েছে। এখান থেকে দেখে নাও, এই যে নেতাজি সুভাষচন্দ্র বসুর তিরঙ্গা উত্তোলনের 75তম বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আন্দামান ও নিকোবরের 3টা দ্বীপের নাম বদলেছে। তো এই আন্দামান নিকোবরের দ্বীপ কিন্তু এগুলো 3টে দ্বীপের নাম বদলেছে। তো সেগুলো প্রত্যেকটা জেনে রাখো আগে, কেন এখান থেকে 3খানা কোশ্চেন হওয়ার চান্স রয়েছে। দ্বীপ একটা হচ্ছে রসদ্বীপ, রসদ্বীপের নামটা রাখা হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু। নীল দ্বীপের নাম রাখা হয়েছে শহীদ দ্বীপ, আর হচ্ছে ল্যাভলক দ্বীপের নাম স্বরাজ দ্বীপ হিসেবে নামকরণ করা হয়েছে। তাহলে রসদ্বীপের নাম রাখা হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু, নীল দ্বীপের নাম রাখা হয়েছে শহীদ দ্বীপ, আর হ্যাভলক দ্বীপের নাম রাখা হয়েছে স্বরাজ দ্বীপ। এরপরে চলে যাও 21 নম্বরে। মৈকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? মৈকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটা? অমরকণ্টক। অমরকণ্টক হিসেবে সঠিক অ্যান্সার। ভৌগোলিকভাবে অমরকণ্টক ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত, মধ্যপ্রদেশে। এটি একটি অনন্য প্রাকৃতিক ঐতিহ্যের এলাকা এবং এটি ভারতের প্রাচীনতম পর্বতশ্রেণীর মধ্যে বিন্ধ্য ও সাতপুরা রেঞ্জের মিলনস্থল। অমরকণ্টক বিখ্যাত কারণ এটি ভারতের 2টো উল্লেখযোগ্য নদীর উৎস। সেটা কী কী? না, একটা হচ্ছে নর্মদা আর একটা হচ্ছে সোন। ভারতের বৃহত্তম লবণাক্ত জলাভূমি কোনটি? ভারতের বৃহত্তম লবণাক্ত জলাভূমি, এটা কিন্তু বারবার এক্সামে আসে, সেটা হচ্ছে সোমবার হ্রদ। সোমবার হ্রদ ভারতের বৃহত্তম লবণাক্ত জলাভূমি। রাজস্থানে অবস্থিত এই সোমবার হ্রদ
ভারতের বৃহত্তম অভ্যন্তরীণ লবণাক্ত জলের হ্রদ, এটাও কিন্তু মনে রাখবে, অভ্যন্তরীণ লবণাক্ত জলের হ্রদ। আর বাকি অপশানে যেগুলো রয়েছে, চিল্কা, চিল্কা হ্রদ হচ্ছে ভারতের সবচেয়ে বড় উপকূলীয় লবণাক্ত জলের উপহ্রদ এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম, যা ওড়িশায় রয়েছে চিল্কা। পুলিকট হ্রদ, যেটা ভারতের দ্বিতীয় বৃহত্তম লোনা জলের হ্রদ, এটি অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু রাজ্য জুড়ে বিস্তৃত, এর বেশিরভাগ এলাকা অন্ধ্রপ্রদেশে পড়ে। আর লাস্ট যেটা হচ্ছে উলার হ্রদ, উলার হ্রদটা হচ্ছে ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ, ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ হচ্ছে উলার হ্রদ। এটি ভারতের জম্মু কাশ্মীরের বান্দিপোরা জেলার অবস্থিত। আর হ্রদ অববাহিকাটি পাত গাঠনিক কার্যকলাপের ফলে গঠিত হয়েছিল এবং ঝিলাম নদী থেকে জল সংগ্রহ করে। কোন নদী থেকে? ঝিলাম নদী থেকে জল সংগ্রহ করে। তারপরে দেখো 23 নম্বর, পশ্চিমঘাটের পশ্চিম পাশে তীব্র বৃষ্টিপাতের কারণ কি? পশ্চিমঘাটের পশ্চিম পাশে যে তীব্র বৃষ্টিপাত হয় সেটা হচ্ছে কী ধরনের বৃষ্টিপাত? না, সেটা হচ্ছে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত। শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত হয়ে থাকে। ভারতের কোন অঞ্চল প্রাক বর্ষার সময় নর্থ ওয়েস্টার বৃষ্টির জন্য পরিচিত? নর্থ ওয়েস্টার। তো নর্থ ওয়েস্টার দেখেই অনেকে আনসারটা করতে পারবে না, কিন্তু নর্থ ওয়েস্টারের বদলে যদি এটাকে কালবৈশাখী বলে দেওয়া হয় তখন কেমন হবে? পারবে নিশ্চয়ই অ্যান্সারটা? অবশ্যই পারবে। তো এটা সঠিক অ্যান্সার হবে পূর্ব ভারত। কেন আমাদের কালবৈশাখীর কোথায় হয়? আমাদের পশ্চিমবঙ্গে হয়। আর পশ্চিমবঙ্গটা কোন দিকে রয়েছে? ভারতের পূর্ব দিকে রয়েছে, তো পূর্ব ভারত। এইভাবে মনে রাখতে হবে। তার নর্থ ওয়েস্টার যেটা হচ্ছে কালবৈশাখী, যেটা আসাম এবং পশ্চিমবঙ্গে সংঘটিত স্থানীয় বৃষ্টিপাত এবং বজ্রঝড়। আর ঝড়ের দিকে মূলত উত্তর পশ্চিম দিক থেকে আসে, এদেরকে নর্থ ওয়েস্টার এই জন্য বলা হয়, উত্তর পশ্চিম দিক থেকে আসে বলে। আর লাস্ট কোশ্চেন আছে ক্লাসের 25 নম্বর, নিকোবর দ্বীপপুঞ্জের সবচেয়ে কাছাকাছি দেশ কোনটি? নিকোবর দ্বীপপুঞ্জের সবচেয়ে কাছাকাছি দ্বীপ যেটা রয়েছে সেটা মায়ানমার। অপশান নাম্বার বি সঠিক অ্যান্সার। তো এই ছিল মোট আজকের 25খানা কোশ্চেন। কোশ্চেনগুলো কিন্তু ভেরি ভেরি একদম স্ট্যান্ডার্ড কোশ্চেন রয়েছে, প্রত্যেকটা এক্সামে আসার মতো কোশ্চেন। শুধুমাত্র যে এমটিএস আর এনটিপিসি নয়, এসএসসি, সিজিএল, সিএইচএসএল এই সকল কোশ্চেনে আসার মতোই একদম স্ট্যান্ডার্ড কোশ্চেন রয়েছে। আর বিশেষ করে আমরা এখানে কোশ্চেনগুলো কিন্তু দেখো বিস্তারিত আলোচনা করে দিলাম। তো একটা কোশ্চেন থেকে যে ধরনের কোশ্চেনগুলো পরবর্তীতে আসতে পারে সেগুলো আলোচনা করে দিলাম, তো এতে তোমাদের সুবিধা হয়ে গেল, তাই না? তো যদি ভালো লেগে থাকে, এখনও যারা ক্লাসটাকে লাইক করতে বাকি রয়েছো বা কমেন্ট করোনি বা আমাদের চ্যানেলে যুক্ত হওনি, সাবস্ক্রাইব করে দাও, আমাদের সঙ্গে যুক্ত থাকো। পরবর্তীতে এই ধরনের ইম্পর্টেন্ট ক্লাস কিন্তু অবশ্যই তোমরা পাবে। তারই সঙ্গে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, লিঙ্ক তোমরা ডেসক্রিপশানে পেয়ে যাবে বা টেলিগ্রামে গিয়ে সার্চ করলেও পেয়ে যাবে। এখানে তোমরা এক্সাম রিলেটেড আপডেট, জব রিলেটেড আপডেট, সমস্ত কিছু তথ্য এখানে পেয়ে যাবে। আর এমটিএসের ব্যাচে যদি তোমরা যুক্ত হতে চাও, তা তোমাদেরকে আগেই বলেছি যে তোমাদেরকে 199 টাকা পেড করতে হবে। তার জন্য তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করো, হোয়াটসঅ্যাপে মেসেজ করলে সেখানে বলে দেবো কীভাবে এই 199 টাকা পেড করবে। আর 199 টাকা পেড করার সঙ্গে সঙ্গে তোমাদেরকে 4খানা পিডিএফ আগে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হবে, যে সকল পিডিএফগুলো তোমরা কিন্তু প্রিন্ট আউট করতে পারবে। এটাই হচ্ছে মূল কারণ যে প্রিন্ট আউট করতে পারবে। তোমরা কিছু অন্যান্য অ্যাপ্লিকেশানে যেগুলো পড়াশোনা করো, তো সেখানে কিন্তু পিডিএফগুলো তোমরা অনেক আছে যে ডাউনলোড করা যায় না, প্রিন্ট আউট করা যায় না, সেই অ্যাপ্লিকেশানের মধ্যেই পড়তে হয়, সো সেগুলো তোমাদের অনেকের সমস্যা হয়। তো এগুলো কিন্তু প্রিন্ট আউট করতে পারবে, সেইভাবে পিডিএফগুলো তৈরি করা হয়েছে। 19 থেকে 24 প্রিভিয়াস ইয়ার 6200 এমসিকিউ রয়েছে। স্ট্র্যাটেজিকে এমটিএসের 14খানা টপিকের উপর এইটা তৈরি করা হয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্স 2024 এবং তার সঙ্গে ইংলিশ রয়েছে 2000 এমসিকিউ এবং গ্রামার রুলসও রয়েছে। তাছাড়া বাকি যে সকল নোটস, ম্যাথ, রিজনিং এবং কারেন্ট অ্যাফেয়ার্স 2025 বা এই যে আমরা ক্লাস করাচ্ছি ইতিহাস ভূগোলের ক্লাস, তো এগুলোর পিডিএফ বা ইংলিশের আরও কিছু গুরুত্বপূর্ণ নোটস, এগুলোর পিডিএফ কিন্তু দেওয়া হবে কোথায়? না হচ্ছে এই এমটিএস 2025-এর প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে। প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে সেটা দেওয়া হবে। এই 199 টাকা পেড করলে তোমাদেরকে ওই গ্রুপে অ্যাড করে দেওয়া হবে, সেখান থেকে তোমরা ওই নোটসগুলো কালেক্ট করতে পারবে। ঠিক আছে? তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ক্লাসটিকে শেষ পর্যন্ত দেখার জন্য।